বন্ধুরা, আজকের এপিসোড গুরুত্বপূর্ণ এপিসোড। তার কারণ হচ্ছে নরেন্দ্র মোদী যে জাল বুনেছিল 2014 সালে, সেই জালে সেই জড়াতে চলেছে। তার কারণ হচ্ছে নরেন্দ্র মোদী 2014 সালে ভোটে জেতার পরে, তিনি প্রধানমন্ত্রী হওয়ার পরে তার ক্যাবিনেটে অনেক অভিজ্ঞ মন্ত্রী ছিল। যেমন আদবানি থেকে শুরু করে যশবন্ত সিনহা, মুরলী মনোহর যোশী, অরুণ শরীফ, এরকম অভিজ্ঞ নেতা ছিল। তারা মোদীর থেকেও দেশ চালাবার অভিজ্ঞতা রাখে বেশি, এবং মোদীর থেকে কত বড়, তারা বড় নেতা ছিল বিজেপি। নরেন্দ্র মোদী তাদের কথা শুনে চলার মতো চলতে হতো, এমন এমন নেতা ছিল। নরেন্দ্র মোদী একটা চক্রান্ত চালালো যে এইসব নেতাকে বিজেপি থেকে হটাবার একটা চক্রান্ত চালিয়ে তাদেরকে হটিয়েছে। কি করে হটিয়েছে? যে তার বয়স ছিল 74, 75, 73 এরকম বয়স ছিল। তাদেরকে হটাবার জন্য তিনি নিয়ম বানালো যে বিজেপির কোন নেতা 75 বছর হয়ে গেলে তিনি আর ক্যাবিনেট মন্ত্রী থাকতে পারবেন না। তিনি ভোটে লড়তে পারবেন কিন্তু ক্যাবিনেট মন্ত্রী থাকতে পারবেন না। তার জন্য সে সমস্ত নেতাদের 75 বছর বয়স হয়ে যাওয়ার পরে তাদের মার্গদর্শন মন্ডলী একটা কমিটি আছে, তাদেরকে পাঠিয়ে দিয়েছে। পাঠিয়ে দেওয়ার মূল কারণ হচ্ছে নরেন্দ্র মোদী তার ক্যারেক্টারে এরকম, তিনি যাই বলবে সেটাই শেষ কথা হবে, আর না জানে কেউ কোনো কথা বলে। তাই নরেন্দ্র মোদী সেই সমস্ত নেতাদের 75 বছর বয়সের দোয়াই দিয়ে তাদেরকে চক্রান্ত করে বিজেপি থেকে হটিয়েছিল। মুরলী মনোহর যোশী থেকে শুরু করে যশবন্ত সিনহা, আদবানি থেকে শুরু করে এরকম, অরুণ শৌরী থেকে শুরু করে এরকম করে বড় বড় নেতা 30-35টা নেতাকে তিনি হটিয়ে দিয়েছিলেন। তার কারণ ছিল একটাই, যে নরেন্দ্র মোদী যেটা বলবে শেষ কথা হবে, কেউ না যেন তাতে কথা বলে। ক্যাবিনেট মন্ত্রী তারা যদি থাকে তাহলে নরেন্দ্র মোদীর অনেক কথা বলবে, তাদের অনেক দখল আন্দাজি করবে। এবং নরেন্দ্র মোদীর থেকে বড় নেতা যে বিজেপিতে থাক তিনি চাইতেন না। তিনি চাইতেন যে সমস্ত নেতারা বিজেপিতে থাকবে তারা আমার কথা মতো উঠবে এবং আমার কথা মতো বুঝবে, তাদের নিজস্ব কোনো স্বাধীনতা থাকবে না, নিজস্ব কোনো মতামত দেওয়ার অধিকার থাকবে না। এতদিন পর্যন্ত তিনি এইটা চালিয়ে এসছে। কিন্তু নরেন্দ্র মোদী এই প্রশ্নটা উঠেছে, তার কারণ হচ্ছে মোহন ভাগবত, RSS মোহন ভাগবত, তিনি একটা বক্তৃতা দিতে দিতে বলেছে, 75 वर्ष का आपने किया, लेकिन मैं इसका अर्थ जानता हूँ। 75 वर्ष की साल जब उड़ी जाती है तब उसका अर्थ ये होता है कि अब आपकी आयु हो गई, अब जरा बाजू हमको करने दो। যে 75 বছর বয়স হয়ে গেলে যে সমস্ত মানুষ 75 বছর বয়স হয়ে যাবে তারা সরে যাওয়ার দরকার, এবং জুনিয়রদের তাদের চান্স দেওয়ার দরকার। এটা বলে জল্পনা বসিয়ে দিয়েছে। কংগ্রেস থেকে সবাই বলছে যে 11 साल से जो इस देश की हालत की है, संविधान की हालत की है, संवैधानिक संस्थाओं की हालत की है, अब 17 सितंबर को उससे हमें निजात मिलेगी। भी आदमी किसी काम को करने में सक्षम जो है, उसकी जो एफिशिएंसी है वो एक आयु तक होती है। 60 साल पे सरकारी कर्मचारी रिटायर हो जाता है। हाई कोर्ट, सुप्रीम कोर्ट के जज भी जो है 65 साल की उम्र में रिटायर हो जाते हैं। 75 साल का जो एज लिमिट था वो खुद भारतीय जनता पार्टी ने जब सरकार बनाई थी 2014 में शुरुआत की थी, जहां पे जो 75 साल के ऊपर थे उन सबको मार्गदर्शक मंडली में डाल दिया था। तो आई थिंक वो याद दिला रहे। নরেন্দ্র মোদী তো 75 বছর হয়ে গেছিল, আদবানি থেকে শুরু করে নেতাদের সবাইকে হটিয়েছে। তাহলে নরেন্দ্র মোদী কেন থাকবে? 75 বছর যদি বয়স হয়ে যায়, তিনি তার কথা হিসেবে তিনিও 75 বছর বয়স হওয়ার পরে রিটায়ার হয়ে যাবে। কিন্তু এই বিষয়ে দেখার বিষয় আছে, তিনি 75 বছর বয়স হয়ে গেলে তিনি কি রিটায়ার করবে? আর 2 মাস মাত্র বাকি আছে, 17 সেপ্টেম্বরে তিনি 75 বছর বয়স হতে চলেছে। তা না, তিনি কি 75 বছর বয়স হয়ে গেলে প্রধানমন্ত্রী তো চেয়ার ছেড়ে দেবে এবং ইস্তফা দেবে কিনা প্রধানমন্ত্রী পদ থেকে, এটা দেখার বিষয় আছে। আর দ্বিতীয় নম্বর হচ্ছে, প্রধানমন্ত্রী যদি ইস্তফা দেয় তাহলে প্রধানমন্ত্রী হবে কে? নরেন্দ্র মোদী চয়েস হচ্ছে অমিত শাহ প্রধানমন্ত্রী হবে, কিন্তু RSS মোহন ভাগবতের চয়েস না, অমিত শাহ প্রধানমন্ত্রী হবে না। তিনি চান যোগী আদিত্যনাথ, ইউপি মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনারায়ণ তিনি প্রধানমন্ত্রী হোক, না হলে দেবেন্দ্র ফডনবিস তিনি প্রধানমন্ত্রী হোক। তার কারণ হচ্ছে এরা দুবার করে মুখ্যমন্ত্রী হয়েছে, দুটো রাজ্যে, বড় বড় রাজ্যে তিনি দুবার করে মুখ্যমন্ত্রী হয়েছে। সব থেকে বড় রাজ্য হচ্ছে ইউপি, যোগীর রাজ্য হচ্ছে উত্তরপ্রদেশ, সেখানে সব থেকে বড় রাজ্য। আর 3 নম্বর রাজ্য হচ্ছে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী তিনি দেবেন্দ্র ফডনবিস দুবার হয়েছে মুখ্যমন্ত্রী। এখন সেই রেসেতে তিনটে রেসেতে আছে তিনজন, কে প্রধানমন্ত্রী হবে। কিন্তু নরেন্দ্র মোদী চাইছে যে 2029 সাল পর্যন্ত আমি প্রধানমন্ত্রী থাকবো, তারপরে আমার পরে আসবে অমিত শাহ, এসে ফেস হিসেবে প্রধানমন্ত্রী হবে। কিন্তু মোহন ভাগবত থেকে শুরু করে বিজেপি যে সমস্ত RSS এর যে সমস্ত কার্যকর্তা আছে, RSS চায় যে RSS এর ঘনিষ্ঠ লোক প্রধানমন্ত্রী হোক। তার কারণ হচ্ছে ইউপি যোগী আদিত্যনাথ RSS ঘনিষ্ঠ এবং হিন্দুত্ব নিয়ে তার রাজনীতি। সেই হিন্দুত্বের কাছাকাছি থাকা নরেন্দ্র মোদীও হিন্দুত্ব নিয়ে রাজনীতি করে, অমিত শাহ হিন্দুত্ব নিয়ে রাজনীতি করে। কিন্তু ওরা হিন্দুত্ব থেকে লাভ করে, হিন্দুত্ব থেকে রাজনীতি করে, হিন্দুত্ব যে বয়ানগুলো করে তার থেকে লাভ নিয়ে তারা হচ্ছে লাভ নিয়ে রাজনীতি করে। কিন্তু যোগী আদিত্যনাথ সত্যি হিন্দুত্ব নিয়ে রাজনীতি করে, এবং RSS ঘনিষ্ঠ যোগী আদিত্যনাথ এবং দেবেন্দ্র ফডনবিস মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী। মোহন ভাগবত চাইছে যে দেবেন্দ্র ফডনবিস প্রধানমন্ত্রী হোক, না হলে যোগী আদিত্যনাথ প্রধানমন্ত্রী হোক। নরেন্দ্র মোদী চাইছে যে 2029 সাল পর্যন্ত, লোকসভা ভোট পর্যন্ত তিনি প্রধানমন্ত্রী হয়ে থাকবে। এবারে তার বিস্তারে মোহন ভাগবত বলছে যে আপনি যে প্রধানমন্ত্রী ডাইরেক্ট না বলে তিনি বলেছে যে 75 বছর বয়স হয়ে গেলে
সবাইকে রিটায়ার করার দরকার, জুনিয়রদের জায়গা দেওয়ার দরকার, তারা তাদের জায়গাটা চালাবে, সেই জায়গাগুলো চালাবে। উচিত হবে যে 75 বছর হয়ে গেলে জায়গা ছেড়ে দেওয়া। হ্যাঁ, মোহন ভাগবত বোঝাতে চাইছে তুমি যে ক্রাইটেরিয়া বানিয়েছো 75 বছর বয়স হয়ে গেলে যে রিটায়ার করবে, সে যে সমস্ত নেতাদের তারা বিজেপি থেকে হটিয়েছে এরকম মার্গদর্শন মন্ডলীতে পাঠিয়ে তাদেরকে আর কোনো সাংসনিক পদে দেয়নি এবং বড় পদে দেয়নি, এরকম আস্তে আস্তে মার্গদর্শন মন্ডলী পাঠিয়ে তাদেরকে বিজেপি থেকে আস্তে আস্তে হটিয়ে দিয়েছে। যশবন্ত সিনহা থেকে শুরু করে অরুণ শরী, আদবানি এবং মুরলী মনোহর যোশী, এরকম থেকে 30-35টা নেতাকে তারা বিজেপি আস্তে আস্তে সেই বিজেপি থেকে আস্তে আস্তে পাত্তা কেটে দিয়েছে। এরকম নরেন্দ্র মোদী মার্গদর্শন মন্ডলী চলে যাক এবং আরএসএস চাইছে যে আরএসএস যে মুখ্যমন্ত্রী যে যাকে চাইবে তাকে প্রধানমন্ত্রী করবে, যে কোনো মুখ্যমন্ত্রীকে যারা চাইবে, যে যারা হচ্ছে আরএসএস ঘনিষ্ঠ তাদেরকে প্রধানমন্ত্রী করবে। দর্শক, এখন বিষয় হচ্ছে নরেন্দ্র মোদী 2 মাস মাত্র বাকি আছে, 2 মাস পরে তিনি 75 বছর বয়স হয়ে যাবে। 75 বছর বয়স হয়ে গেলে তিনি কি সত্যি সত্যি চেয়ার ছেড়ে দেবেন, নাকি চেয়ার বসে থাকবে 2029 পর্যন্ত, তার পুরো কার্যকাল শেষ করবে? এখন দেখার বিষয় আছে নরেন্দ্র মোদী সত্যি কি তার কথা রাখবে। তার কারণ হচ্ছে নরেন্দ্র মোদী যে সমস্ত নরেন্দ্র মোদী ভক্ত বা নরেন্দ্র মোদী যে টিক ছিল, যে যারা ভোটার নরেন্দ্র মোদীকে দেখেই ভোট দেয়, তারা নরেন্দ্র মোদীকে অনেক ভগবান বলে, অনেক কিছু বলে, কিন্তু নরেন্দ্র মোদী একের পরে নানান ধরনের বিতর্কিত মন্তব্য করেছে, মিথ্যে বলেছে, অনেক কিছু করেছে, যে নরেন্দ্র মোদী আবার অস্বীকারও করে দিয়েছে। কিন্তু এটা যে নরেন্দ্র মোদী বিজেপিদের নেতা, বড় নেতাদের সাথে করেছে, এবং মোহন ভাগবত থেকে শুরু করে বড় নেতারা, যারা মহারাষ্ট্রের যারা বড় নেতা আছে, যারা আরএসএস ঘনিষ্ঠ, তারা প্রশ্ন তুলতে চলেছে একটা একটা করে। এবং আরএসএস ঘনিষ্ঠ যারা নেতা আছে, অমিত শাহ যদি প্রধানমন্ত্রী হয় তাহলে কি দেশের মানুষ, দেশ কি নরেন্দ্র মোদী বিজেপি ভোট দেবে, কি দেশ কি মেনে নেবে? কেননা অমিত শাহর বড় ক্রিমিনাল রেকর্ড আছে, দেশ কি মেনে নেবে যে অমিত শাহ প্রধানমন্ত্রী হলে কি দেশের মানুষ কি মেনে নেবে, কি সেটাও দেখার বিষয় আছে। এবং আরএসএস চাইছে আরএসএস এর যে সর্বভারতীয় যে বিজেপি সভাপতি করবে, আরএসএস চাইছে তাদের নিজস্ব ক্যান্ডিডেট তারা সভাপতি করতে নাম পাঠিয়েছে, কিন্তু নরেন্দ্র মোদী সেই সভাপতি পছন্দ হয় না। তার কারণ হচ্ছে যে কোনো সর্বভারতীয় বিজেপি সভাপতি হলেও সে ল্যাম্পপোস্ট হয়ে থাকবে অমিত শাহ এবং নরেন্দ্র মোদীর কথা মতো সে চলবে। কিন্তু আরএসএস চাইছে এমন একটা লোককে সর্বভারতীয় বিজেপি সর্বভারতের সভাপতি করবে, তারা যেন অমিত শাহ ও বিজেপির উপরে বিজেপি প্রশ্ন করতে পারে বা তাদের নিজেদের দেবে না যায়, এরকম একটা দ্বন্দ্ব চলছে। বিশেষ করে কি দেখার বিষয় আছে, নরেন্দ্র মোদী 2075 সাল হয়ে যাওয়ার পরে যদি রিটায়ার করে, তাহলে সে প্রধানমন্ত্রী হয়, আর প্রধানমন্ত্রী হলে তার বিজেপি কে এরকম যে রমরমা বাজার আছে 14 সালে 19 সালে, এখন তো বিজেপি ডাউনফল চলছে, আস্তে আস্তে ডাউনফল কি বিজেপির আসতে শুরু করেছে এবং পতন শুরু করেছে। কি আমাদের বঙ্গের বিজেপি ও আস্তে আস্তে কমে যাচ্ছে, সব রাজ্যে এবং সারা ভারতবর্ষের আস্তে আস্তে বিজেপি কমে আসে। দেখার বিষয় আছে নরেন্দ্র মোদী চলে যাওয়ার পরে বিজেপি এই পারফরমেন্স দিতে পারবে কি দিতে পারবে না। এবং আরেকটা দ্বিতীয় নম্বর দেখার বিষয়, সব থেকে বড় বিষয় হচ্ছে নরেন্দ্র মোদী 75 বছর হয়ে যাওয়ার পরে কি প্রধানমন্ত্রীত্ব ইস্তফা দেবে না চেয়ার ধরে বসে থাকবে, এটা দেখার বিষয় আছে। এরকম এফেক্টিভ ভিডিও এবং এফেক্টিভ খবর জানার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন, আর কমেন্ট শেয়ার করে উৎসাহিত করবেন। সবাই ভালো থাকবেন।